নীল দিগন্তে। গল্পের প্রথম অংশ। লেখা নীলাদ্রি নীরা। অসভ্য মেয়েছেলে, মেয়েদের এত ফাল মারার কি আছে রে? ইচ্ছে করে জ্যান্ত পুঁতে ফেলতে। বেয়াদব এহহ আসছেন আমার নেত্রী, তিনি নেত্রী হবেন। মেয়েদের তিনি ট্রেনিং দিবেন, স্বাবলম্বী করবেন। ফাজলামি? বলি তুই কোথাকার কোন নেত্রী রে, যে তুই মেয়েদের স্বাবলম্বী করবি? নিজের নেই অস্তিত্ব, আসছেন তিনি রাজরানী হতে। জাহানারা থামলেন। আবার বলতে শুরু করলেন, বাপটা ফেলে চলে গেছে আরেক বেটি নিয়ে। তোর লজ্জা হয় না? ডেং ডেং করে ঘুরে বেড়াস। বেয়াদব ছেড়ি। পুষ্প দুই কান চেপে ধরল। ওর মা জাহানারার প্রতিদিনকার রুটিনে এটা চিরস্থায়ীভাবে লিখা যে পুষ্প যখনই ইউনিভার্সিটি বা কোনো কাজে যাবে তখনই তিনি এমন কথা শোনাবেন। সেটা হোক ভালো বা মন্দ, কথা তিনি শোনাবেন, বাধাও দিবেন। পুষ্পর মাঝে মধ্যে ইচ্ছে হয় বলতে, মা তোমার এই ক্যাটক্যাটানির জন্যই বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছেন। তোমার সাথে থাকার মতো মানুষ তুমি না। তোমার সাথে সংসার করার মতো ধৈর্যশীল ব্যক্তি পৃথিবীতে নেই। সারাক্ষণ গালাগালি চেঁচামেচি করা তোমার হবি। কিন্তু পুষ্প বলে না। শত হোক মাই তো হয়তো নিজের ভিতরকার চাপা কষ্টগুলো তিনি এভাবেই ঝাড়েন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুষ্প চুপি চুপি মেইন ডোর খুলে বেরিয়ে গেল, যাতে বেরিয়ে যাচ্ছে সেটা মা না বুঝেন। ক্যাম্পাসে আসতে আজ খুব লেট হয়ে গেল ওর। আজকে ওদের জীবিকার তাগিদে সংগঠনের গ্র্যান্ড ওপেনিং। আর আজকেই কি না লেট। নৌশিন, আলিফ, শুভা, রুমা, সৌমিক এবং পুষ্প, এই 6 জনের হলো পুরো একটা টিম। পুষ্প হলো সংগঠনের প্রাণ, মানে প্রেসিডেন্ট। আলিফ অর্থ পরিচালক। সৌমিক, রুমা, শুভা অ্যাডভাইজর আর নৌশিন প্রচার সম্পাদক। আবার এরা 6 জনই উদ্যোক্তা। পুষ্পকে আসতে দেখে নৌশিন ছুটে গিয়ে বলল, বাপরে বাপ, না আসলেও পারতিস, আজকে এত লেট করেছিস, কটা বাজে খেয়াল আছে? পুষ্প ঘড়ি দেখল। প্রোগ্রাম শুরু হওয়ার কথা 11টায়। এখন বাজে 12টা 17। বাকিরা কই? শুভা, রুমা, সৌমিক, আলিফ, ওরা কই? নৌশিন দৌড়ে গিয়ে ব্যাগটা এনে বলল, ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি। তোর লেট হচ্ছে, তার উপর প্রোগ্রামেরও সময় হয়ে এসেছে। ওরা গিয়ে পাবলিককে ম্যানেজ করুক, একটু বক্তৃতা টক্তৃতা দিক। ভালো করেছিস। এবার চল। মিরপুর 10-এর একটা টিনশেড বাসা ভাড়া নিয়েছে ওদের সংগঠনের অফিসের জন্য। সেখানে ফ্রিতে 100 অসহায় দরিদ্র মহিলাদের ব্লক বাটিক শোপিজ তৈরি, নকশি কাঁথা, উলের কাজ 4টা গ্রুপে শেখাবে। তারপর প্রথমবার কাঁচামাল পুষ্পরাই ইনভেস্ট করবে। এরপর বানানো জিনিসগুলো বিভিন্ন শোরুমে সাপ্লাই দিবে। কয়েকটা শোরুমে কন্ট্যাক্টও করা হয়েছে অগ্রিম। বিক্রিত টাকা থেকে মহিলাদের শ্রমের মূল্য পাবে, আর এর থেকে আবার কাঁচামাল কিনবে, আবার কাজ শুরু হবে। এই হলো ওদের প্রাইমারি প্ল্যানিং। পুষ্প সংগঠনের ব্যাপারটা সামলিয়ে বাসায় ফিরতে রাত 8টা বেজে গেল। আরও অনেক কাজ বাকি, যেগুলো বাসায় করবে। পুষ্প চুপি চুপি নিজের রুমে গেল, যাতে মা টের না পায়। বাসায় রাত করে ফিরেছে শুনলেই মা আবার চিৎকার চেঁচামেচি করে পুরো পাড়া প্রতিবেশীদের এক করে ফেলবেন। পুষ্পদের জয়েন্ট ফ্যামিলি। দাদা দাদি কেউ জীবিত নেই। বড় চাচা চাচি, 2 চাচাতো ভাই, মা আর পুষ্প, এই নিয়ে ওদের সংসার। চাচাতো ভাইরা পুষ্পর বড়। রাতে খাওয়ার সময় পুষ্পর চাচি সোহেলি খাতুন বললেন, তোর সংগঠনের কি খবর? এত ঝামেলায় জড়িয়েছি, কি বলবো মা। কোর্স শুরু হবে কাল থেকেই। আমি তো আজকে পুরো হাঁফিয়ে গেছি। হার্ডওয়ার্ক ছাড়া কিছুই সম্ভব না। প্রচুর পরিশ্রম করতে হবে তোদের। আচ্ছা, ট্রেনিং কি তোরাই দিচ্ছিস ঠিক করলি? ট্রেইনার রাখার মতো এত টাকা কই বলো? আর আমরা তো এজন্য নিজেরাই কোর্স করলাম। হুমম, বুঝলাম। হ্যাঁ রে পুষ্প, তুই কোন কোর্স নিবি? তুই তো মোটামুটি অনেক কাজ জানিস। ব্লক বাটিকের নিব। এটা ইজি মনে হলেও এত ইজি না। কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো কাজ করতে একদম তীক্ষ্ণ খেয়াল রাখতে হয়। একটু এদিক সেদিকে হলেই শোরুমগুলো নিতে চাইবে না। আর নৌশিন উলের কাজ ভালো জানে, ও সেটাই নিবে। শুভা, রুমা নকশিকাঁথা, নকশি চাদর, এগুলোর সৌমিক শোপিজের। আর আলিফটা যে কি করবে কে জানে। এই ছেলে এত ফাঁকিবাজ। কোন কাজই করতে চায় না জানো তো চাচি। আলিফটা আবার কে? পুষ্প বিষম খেলো। পুষ্পর বন্ধু বান্ধবীর কথা এই বাসায় কেউই জানে না। শুধু নৌশিনের কথাটাই জানে সবাই। চিনবে না তো চাচি? আমার ইউনিভার্সিটির ক্লাসমেট। ওহ, এত শুকনো শুকনো করে খাচ্ছিস কেন? একটু ডাল নে না। ভাইয়ারা খেয়েছে চাচি? সোহেলি খাতুন হাসলেন। মেয়েটা দেখতে এত সুন্দর কেন? এত সুন্দর হবে বলেই কি উনার দেবর মেয়ের নাম পুষ্প রেখেছে? আচ্ছা, মেয়েটা দেখতে কার মতো হয়েছে, বাবার মতো নাকি মায়ের মতো? সোহেলি খাতুন বললেন। আচ্ছা পুষ্প, আলিফ ছেলেটার সাথে কি তোর ফ্রেন্ডশিপটা কেমন রে? নর্মাল নাকি নৌশিনের মতো ক্লোজ? চাচি আশ্চর্য তো। নৌশিন আর আমার ফ্রেন্ডশিপ 16 বছরেরও বেশি। আর সেখানে আলিফের সাথে ফ্রেন্ডশিপ আমার মাত্র 3 বছরের। তাতে কি হয়েছে? ফ্রেন্ডশিপ কি পরিচয়ের বয়স ধরে বেঁচে থাকে? তোর তো স্কুলে অনেক বান্ধবী ছিল, কই তারা কি এখনো আছে? নেই তো। তাহলে আর? ধুরোর, তুমি এত বেহুদা কথা বলছো কেন চাচি? মায়ের মতো এত বদমেজাজি হয়েছিস কেন বলতো? পুষ্প চিৎকার করে বলল।
চাচি আমি কারো মতো হইনি। আমি আমার মতো। বুঝেছ? রাগে গোজগোজ করে পুষ্প নিজের রুমে চলে গেল। সোহেলি খাতুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললেন। পুরো বাবার মতো একটু কিছুতেই রেগেমেগে অস্থির হয়ে যায়। প্লেটে খাবার রেখে চলে যায়। আর মায়ের মতো হয়েছে বদমেজাজি। একরোখা মেয়ে। আচ্ছা মা আর চাচির মধ্যে কতটুকু ব্যবধান? চাচিরা কি মায়ের মতো হতে পারে? পুষ্পকে নিজের মেয়ের চাইতে কোনো অংশে কম ভাবেন না সোহেলি খাতুন। নিজের মেয়ে নেই বলে কি পুষ্পকে তিনি এত পছন্দ করেন? না না, সোহেলি খাতুনের গলা শুকিয়ে এলো। বাপ হারা মেয়ে। মায়ের স্নেহও ঠিকমতো পাচ্ছে না। আচ্ছা এই মেয়েকে এই বাড়িতে রেখে দিলে কেমন হয়? তার দুই ছেলেই তো বিবাহযোগ্য হয়েছে। বড়টার সাথে পুষ্পর বিয়ে দিয়ে দিলে কেমন হয়? সোহেলি খাতুনের আনন্দে দুই চোখ ছলছল করছে। তিনি মশিউর রহমানকে ডাকলেন। এই রাজীবের আব্বু শোন না। এই মশিউর রহমান ধমকে বললেন। কি হয়েছে? ডাকাত এসেছে বাড়িতে? সোহেলি আহ্লাদি গলায় বললেন। শোনো না রাহাত, না হলে রাজীবের সাথে পুষ্পকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো। মশিউর রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললেন। মাথা পাগল মহিলা। কাঁচা ঘুম ভাঙ্গিয়েছে ফাউ গল্প করার জন্য যত্ত সব। আরে আপনাদের মতো মানুষদের কাজই হচ্ছে তামাশা দেখা। আপনারা হলেন দর্শক। ওই রেসলিং দেখেন না? দুই পক্ষ মারামারি করে আর দর্শক তালি দেয়। আপনারা সেই দর্শক। এই আপনাদের লজ্জা বলতে কিছু নেই? বলুন না লজ্জা নেই? একটা মেয়েকে হ্যারেস করা হলো, মেয়েটা নিজেই প্রতিবাদ করল। আর আপনারা তাকিয়ে তাকিয়ে মজা দেখছেন? দেখবেনই তো। কারণ আপনারাও অন্য মেয়েদের হ্যারাস করেন। সেজন্যই এখন এভাবে দাঁড়িয়ে আছেন। কেন রে ভাই? একটা মেয়ে বিপদে পড়লে তাকে সাহায্য করলে বা তার পক্ষে কথা বললে কি আপনি নারীবাদী হয়ে যাবেন? আর পক্ষে কেন বলছি, ন্যায়ের কথাই ধরুন না কেন আপনারা এরকম? কেন? আর এই ছেলে এই ভিডিও করছিস কেন? ফেবুতে ইউটিউবে ভাইরাল করবি? ফেসবুকে প্রতিবাদ করবি? হাজার হাজার লাইক শেয়ার কামাবি? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব। এক নিঃশ্বাসে কথাগুলো বলল পুষ্প। মানুষগুলো এত নিষ্ঠুর কেন? কেন এরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না? কিছুক্ষণ আগে একটা লোক বাসে ওর গায়ে হাত দিয়েছে। পুষ্প তাকাতেই লোকটা কিছু না বুঝার ভান করল। পুষ্প সিটে বসা ছিল আর লোকটা পাশে দাঁড়িয়ে। ও প্রথমে ভেবেছে ভিড়ের মধ্যে হয়তো অনিচ্ছাকৃতভাবে লোকটার হাত লেগে গিয়েছে। কিন্তু পরবর্তীতে লোকটার সাহস বেড়ে গিয়ে সরাসরি পুষ্পের পিঠে ঘাড়ে বুকের একটু উপরে হাত বুলাতে শুরু করে দিয়েছে। কতবড় খারাপ লোক, লোকটাকে আরো মারতে ইচ্ছে করছে ওর। এতক্ষণ পুষ্পর বলা কথাগুলো শুনছিল সৌরভ। মেয়েটাকে ও আগে কোথায় যেন দেখেছে। মনে করতে পারছে না সৌরভ। হালকা পাতলা গড়নের ছিপছিপে একটা মেয়ে। অথচ কথার ছিরি দেখো, ওর ইচ্ছে হচ্ছে মেয়েটাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিতে। এই মেয়ে ভেবেছেটা কি? যা মুখে আসছে বলে চলেছে। তুই তুকারিও শুরু করেছে। সব পুরুষ কি এক? সবাই কি শুধু মেয়েদের হ্যারাসি করে? অসভ্য মেয়ে। এই যে আপু, আপনি কি কাউকে কিছু বলার সুযোগ দিয়েছেন? আমি তো এখানেই ছিলাম। যা দেখলাম আপনি এই লোকটাকে কিল থাপ্পড় দিয়ে বাস থেকে নামিয়ে উড়াধুরা মারতে শুরু করলেন। এর মাঝে আমাদের কি করার আছে? আপনি যেখানে নিজেই রুখে দাঁড়িয়েছেন সেখানে তো আমাদের আর দরকার পড়ছে না। তাই না? আরেকজন বলল। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। এই মেয়েটা তো নিজেই ছেলেদের মতো মারছে। আর এ যুগে মেয়েমানুষ কি কম যায়? কত পুরুষ লাঞ্ছিত হচ্ছে সেটা নিয়ে কোনো কথা হবে না। এদিকে দেখেন মেয়েদের ফুল আগলেও পুরো পৃথিবীতে তা ছড়িয়ে পড়বে। অন্য আরেকজন বলল। আরে আপু, আপনার ভাষা সংযত করেন। তুই তুকারি শুরু করেছেন কেন? ছেলেটা আপনার ছোট ভাইয়ের মতো। সে তো খারাপ উদ্দেশ্যে ভিডিও করেনি। তাতে অন্য মেয়েরাও নিজে রুখে দাঁড়ানোর সাপোর্ট পেত, বুঝেছেন? আর আপনার এই সিক মেন্টালিটি চেঞ্জ করেন। সব পুরুষ নারীদের হ্যারাস করার জন্য রাস্তাঘাটে চলে না। পুষ্প ভ্রু কুঁচকে বলল। সত্যি? আচ্ছা মানলাম আমার মেন্টালিটি সিক। ব্যাপারটা জানেন তো, আমি বাসে যখন হ্যারাস হই তখন আমি এই লোকের গায়ে হাত তুলিনি, জাস্ট তাকে জিজ্ঞাসা করছিলাম। তখন তো কেউ এগিয়ে আসেনি। এরপরে তো বাধ্য হয়ে আমাকেই ব্যাপারটা মিটাতে হয়, তাই না? আর আমি উনাকে মেরেছি বলে আপনারা এগিয়ে আসলেন না। আপনারা কি জানেন একটা মেয়ের হাতে একটা ছেলে মার খাওয়া কতটা লজ্জাজনক? জানেন না হয়তো। এজন্যই বলছিলাম আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যে আমাকে যেভাবে ট্রিট করবে আমি সেরকমই তাকে ফিডব্যাক দিব, অন্যায় করলে শাস্তি দিবই। আর কে যেন বললেন পুরুষরাও লাঞ্ছিত হয়। হ্যাঁ হয়, আমি জানি, সেটা ইভেন দেখেছিও। কিন্তু শতকরা কত ভাগ পুরুষ নির্যাতিত হয় আর কত ভাগ নারী নির্যাতিত হয় সেটা আগে খুঁজ নিন। অন্যায় হলে রুখে দাঁড়াতেই হবে, সেখানে ভিকটিম নারী হোক বা পুরুষ, আর ক্রিমিনাল নারী বা পুরুষ যাই হোক। যেটা অন্যায় সেটা অন্যায়ই। আপু, পুরুষ নির্যাতিত হয় সেটা নিয়ে কোনো মাতামাতি হয় না। মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। আপনার কি মনে হয় না পুরুষদের থেকে মেয়েদের সেফটিটা বেশি প্রয়োজন?
কজন মেয়ে পারে প্রতিবাদ করতে? কয়জনের আছে সে সাহস? বেশিরভাগ এরই নেই। আপু সাহস নিজে থেকেই তৈরি করতে হয়। পুষ্পের বিরক্তির শেষ নেই। এত কথা পেঁচানো শুরু করেছে এরা। সৌরভ এতক্ষণ ধরে চুপচাপ সব পর্যবেক্ষণ করছিল। এতক্ষণ মেয়েটার প্রতি বিরক্ত হলেও এখন এই মানুষগুলোর প্রতিও রাগ লাগছে। এগিয়ে গিয়ে সৌরভ বলল, এক্সকিউজ মি, এখানে এত তর্কাতর্কির কোনো মানে আছে? মেয়েদের সুরক্ষিত রাখা যেমন তাদের দায়িত্ব, তেমনি আমাদেরও উচিত তাদের সুরক্ষা নিশ্চিত রাখা। সুযোগের সৎ ব্যবহার না করা। সর্বোপরি এদেশে নারীরা সংরক্ষিত না। আপনারা আমাকে হয়তো নারীবাদী বলতে পারেন, বাট আমি এক চুলো ভুল বলছি না। জার্নালিজম নিয়ে থাকি, সারাদিন রিপোর্ট করি, সেই হিসেবে আমাদের এই বিষয়ে অনেক আইডিয়া আছে। ইভেন এ সমাজে পুরুষ নির্যাতন হয় তা নিয়েও অনেক ধারণা আমাদের আছে। কিন্তু কথা হচ্ছে, এভাবে তর্কবিতর্ক করে কোনো সমাধান হবে? হবে না। সো প্লিজ ভাইয়েরা, আপনারা যে যার কাজে যান। এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আর এই যে মিস, আপনি এই ক্রিমিনালের বিষয়ে কোন স্টেপ নিতে চান? পুষ্প বাসের ওই লোকটার দিকে তাকালো। নাক ফেটে গিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। কপালের কাছেও কেটে গিয়েছে। পুষ্প ওই লোকটার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা মানুষটার দিকে ফিরে বলল, না থাক। যেই মার দিয়েছি তাতে আশা করি শিক্ষা হয়ে যাবে। গুড। আপনি কি আজকের ঘটনাটা নিউজে পাবলিশ করতে চান? পুষ্প অবাক হয়ে লোকটার গলায় ঝুলানো আইডি কার্ডে এক নজর চোখ বুলালো। নাম সৌরভ সিদ্দিকী, পেশায় জার্নালিস্ট। বাপরে, এ আবার কোত্থেকে হাজির হয়েছে? পুষ্প বলল, আপনি এখানে কোথা থেকে আসলেন বলুন তো? আই মিন, আমি এক্সাক্টলি কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা মিডিয়ায়ও চলে গিয়েছে। ওহ মাই গড। আমি আসলে এদিকেই যাচ্ছিলাম। ঝামেলা দেখে এগিয়ে এসে দেখি এই অবস্থা। এই আর কি, আর এরকম হাজার হাজার খবর নিউজে প্রতিদিন পাবলিশ হচ্ছে। এজন্যই বলছিলাম। ওহো, আপনি কি সাংবাদিক নাকি সাংঘাতিক? আপনার কি কোন আইডিয়া আছে এর জন্য আমাকে আরো কত হ্যারাস হতে হবে? মানুষ আমাকে দেখলেই বলবে, আরে এই মেয়েটাকে তো বাসে এক লোক গায়ে হাত দিয়েছে। আবার অনেক সেটাকে র‍্যাপ কেসও বানিয়ে দিবে। ওগুলো নিশ্চয়ই আমি টলারেট করতে পারবো না, ইভেন থামাতেও পারবো না। হ্যাঁ, তা ঠিকই। কিন্তু আপনি তো তাতে ভয় পাওয়ার মতো মেয়ে না। মানে এতক্ষণে এটা আমার কাছে অন্তত ক্লিয়ার। একটা মেয়ের কাছে তার সবচেয়ে বড় সম্বল হলো তার সম্মান সম্ভ্রম। হোপ বুঝতে পেরেছেন? সৌরভ স্মিত হাসল। মেয়েটা সত্যিই খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। ওয়েল, তাহলে আর কি করা? উনাকে ছেড়ে দিন আর আপনিও আপনার গন্তব্যে চলে যান। হুম, যাব তো বটেই। পুষ্প ফিরে গিয়ে ওই লোকটাকে টেনে তুলে শার্ট ছেড়ে দিতে দিতে বলল, এই যে ভাই, মেয়েদের গায়ে হাত দেওয়ার শখ মিটেছে? এরপর থেকে নজরটা ঠিক করবেন। বলা যায় না, আপনার অতি আপনজনেরাও হয়তো এর চেয়ে বড় হয়রানির শিকার হচ্ছে। প্লিজ কোনো মেয়েকে নিজের আনন্দের বস্তু বানাবেন না। আপনি নিজেও কোনো মেয়েরই সন্তান। আপনার মাও মেয়ে, আপনার বোনও মেয়ে, আপনারও মেয়ে হবে ইনশাআল্লাহ। তাদের আপনি যেই নজরে দেখেন, অন্য মেয়েদেরও সেই নজরে দেখবেন। এই যে দেখুন না, এতক্ষণ রাগে আমি আপনাকে মারলাম, এখন কিন্তু ভাই বলে সম্বোধন করছি। বিশ্বাস করুন, আমার নিজের ভাই যদি অন্য মেয়ের সাথে এমন করত, আমি তাকে এভাবেই মারতাম। প্লিজ মেয়েদের সম্মান দিন। তাতে তাদের কাছেও পুরুষদের সম্মান বাড়বে। তারা পুরুষদের দেখে তখন আতঙ্কিত হবে না, বরং তাদের শ্রদ্ধা আরও বাড়বে। পৃথিবীতে সবাই খারাপও না, আবার ভালোও না। সবাইকে আমরা চেঞ্জ করতে পারবো না। তবে নিজে অন্তত সৎ থাকার প্রতিজ্ঞা করি। পুষ্প ব্যাগ থেকে টিস্যু বের করে লোকটার নাকে চেপে ধরল। তারপর বলল, ভাই শুনেন, নিজেই হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করে নিন। আমার জরুরি কাজ আছে, গেলাম। সৃষ্টিকর্তা সবাইকে হেদায়েত করুন। সৌরভ পুরো হতবাক হয়ে গেল। বিড়বিড় করে বলল, মেয়ে মানুষকে আসলেই বুঝা দেয়। কোন কবি না লেখক যেন এটা বলেছিলেন? হুমায়ুন আহমেদ নাকি রবীন্দ্রনাথ নাকি অন্য কেউ? এই মেয়ে তো রাত্রির চেয়েও হাজার গুণ এগিয়ে। মন মেজাজ বিগড়ে থাকলে কোনো কিছুই ঠিকমতো হতে চায় না। পুষ্প জীবিকার তাগিদে সংগঠনের অফিসরুমের টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। ক্লাস ছিল ৩টা থেকে। এখন বাজে ৩টা ১৩। আলিফ পুষ্পর মাথায় ঠোকা দিয়ে গলার স্বর চিকন করে বলল, আফা গো, আপনি আইজকা ক্লাস নিবেন না? আরা আপনের ক্লাস করণেই লাইবইয়া রইছি। পুষ্প ঘুমের মধ্যেই বলল, আজকে কোনো ক্লাস হবে না। আমি ঘুমাবো। আফা হুনেন না, আরা এত দূর থাইক্কা আইসি। আপনি এত নিষ্ঠুর হইবেন কেন? আজকেই আপনি ক্লাস নিবেন। আফা গো, ও আফা। বললাম না ক্লাস হবে না। আফা, আপনার কি দিলে মায়া দয়া নাই? আফা ও আফা, আমাগো ভাড়ার টেহা দেন। ৪০ টেহা দিয়া আপনি ঘুমাইয়েন। পুষ্প পিটপিট করে চোখ মেলে তাকালো এবং সাথে সাথেই ছোটখাটো একটা শখ খেল। আলিফ দাঁত বের করে হাসছে। ছাগলের ৩ নাম্বার বাচ্চা, এইগুলা কিসব ভাষা রে? কেন সুন্দর না? গাইয়া ভাষা। আসছে আমার শহুরে। আফা গো, আফা ক্লাসে ভাগেন। হুহো, ঠিক করে কথা বল আলিফ। বিচ্ছিরি শুনাচ্ছে।
হুহো উঠো তো চেয়ার থেকে, এটা আমার চেয়ার, আই মিন ফিন্যান্স ডিরেক্টরের চেয়ার। এন্ড নাও ইটস ইয়োর ক্লাস টাইম ম্যাম। গো টু দ্য ক্লাস নাও। আমার জুতোর চেয়ার, আজকে তুই ক্লাস নিবি ছাগল। পুষ্প হাই তুলতে তুলতে অফিস থেকে বেরিয়ে গেল। ক্লাস নেয়ার মতো এনার্জি নেই আজকে সত্যিই ওর। নইলে ওর মতো মেয়ে চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাসায় গিয়ে জব্বর একটা ঘুম দিতে হবে। আলিফ পুরো বোকা বনে গেল। সে নিবে ব্লক বাটিকের ক্লাস, মানে মেয়েদের জামায় প্রিন্ট কালার করার কাজ। ওহ মাই গড, চিন্তিতভাবে রুমাকে ফোন করলো আলিফ। পুষ্প বাসায় গেল না, গেল ওর খুশবু ফুফুর বাসায়। ফুফুরা থাকেন উত্তরা, ফুফা ভূমি অফিসার। ঢাকা শহরে অনেকগুলো বড় বড় বিল্ডিং এর মালিক উনি। ফুফুদের বিল্ডিং এর সামনে এসে পুষ্প দেখল নিউজ পোর্টালের লোকেরা কি হাবিজাবি নিউজ করছে। কে জানে কি হয়েছে। পুষ্প ফুফুদের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল চাপল। অনেকক্ষণ পরেও কেউ দরজা খুলল না। ফুফুরা কি কেউ বাসায় নেই? বড়লোকদের বাসার একটা ব্যাপার হলো, তাদের দরজা দেখে বুঝার উপায় নেই বাহির থেকে লক নাকি ভেতর থেকে। পুষ্প বিল্ডিং এর বাহিরে চলে এলো। এখনো নিউজের লোকগুলো আছে। ফুফুকে সে কি একটা ফোন করবে? বলবে যে ফুফু আমি তোমার বাসায় এসেছি, তুমি কই? প্রত্যুত্তরে ফুফু বলবেন আম্মাজান গো তুই 5 মিনিট দাঁড়াবি, আমি আসছি। গাড়িটা এই গলিতে ঢুকলো বলে পুষ্পর ঠোঁটে হাসি ফুটল। ফুফু পুষ্পকে খুব স্নেহ করেন, একদম রাত্রির মতো। রাত্রি পুষ্পর ফুফাতো বোন। পুষ্পর মাঝে মধ্যে নিজের প্রতি হিংসে হয়, কেন সবাই তাকে এত ভালোবাসে। কেন এত ভালোবাসতে হবে কেন তাকে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুষ্প হাঁটা ধরল। ওর ঘুম ঘুম ভাবটা পুরো কেটে গিয়েছে। আচ্ছা, আজকে কি সে ভুলে একটা স্লিপিং পিল খেয়ে ফেলেছিল? কিন্তু সে তো কোনো মেডিসিন খায় না। তাহলে এত ঘুম এসেছিল কেন? টায়ার্ডনেসের কারণে হয়তো। উত্তরা থেকে মিরপুর 2 এ আসতে 3.5 ঘন্টা লাগলো পুষ্পর। আচ্ছা, ঢাকা শহরে এত জ্যাম কেন? পুষ্প বাসায় না গিয়ে সোজা ছাদে গেল। ব্যস্ততায় ইদানিং ছাদে যাওয়াই হয় না। পুষ্প ছাদে গিয়েই আবার সাথে সাথেই চলে আসলো। রাহাত ভাইয়া এক হাতে সিগারেট ধরে আছেন, অপর হাতে কানে ফোন ধরা। সেটা কথা না কথা হলো, ভাইয়া ফোনে কাউকে মম্মা বলে দীর্ঘ চুমু দিয়েছেন। ছি ছি, কি একটা অবস্থা। পুষ্প নাক মুখ কুচকে নিজের রুমে গেল। পুষ্পকে দেখে মনে হচ্ছে রাহাত অন্য কাউকে নয়, যেন ওকেই চুমু দিয়ে ফেলেছে। মায়ের কাছ থেকে এমন একটা কথা শুনবে কল্পনাই করতে পারেনি রাজীব। মায়ের কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। আশ্চর্য তো। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এসব ভাবলে কিভাবে? পুষ্পকে আমি সবসময় নিজের আপন বোনের চেয়ে কম ভাবিনি। আমার নিজের কোনো বোন থাকলে আমি তাকে যেই নজরে দেখতাম, পুষ্পকেও আমি ঠিক সে নজরেই দেখি। তাতে কি হয়েছে? ও তোর আপন বোন না চাচাতো বোন? চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয়। আমার 2 কাজিনেরও তো হয়েছে। আরে ওই যে তোর নাসিমা খালা। আর তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে মা। রাজীব ভাতে পানি ঢেলে দিয়ে উঠে চলে গেল। সোহেলি খাতুন ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মাকে আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না। তাদের কাছে তখন বাবা মা হয়ে যায় বিরক্তিকর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট ছেলে রাহাতের দিকে ফিরে তিনি বললেন, তুইও কি বলবি পুষ্পকে তুই আপন বোন মনে করিস? রাহাত বিপদের আঁচ পেয়ে বলল, না মা, পুষ্পকে আমি সৎ বোন মনে করি। সৎ বোনকে বিয়ে করা যায় না। অমানুষ 2টা জন্ম দিয়েছি আমি। অসভ্য বেয়াদব। রেগে যাচ্ছ কেন মা? পুষ্প কি উড়ে চলে যাচ্ছে নাকি কোথাও, যে তুমি ওর বিয়ের জন্য উতলা হয়ে উঠেছ? সোহেলি কিছু বললেন না। এই ছেলেটা হয়েছে পুরো ফাজিলের বাচ্চা। শয়তান ছেলে। বাবা কোথায় মা? সন্ধ্যা থেকে দেখছি না। বাবা ফেরেনি এখনো? জানি না। মা শোনো, পুষ্পর কি বয়স হয়েছে এমন বলো? ও পড়াশোনা করছে, করুক। আবার ও নাকি কি একটা অর্গানাইজেশন খুলেছে। দ্যাটস আ গ্রেট ডিসিশন। আই সাপোর্ট হার। ও মন দিয়ে কাজ করুক। বিয়ের সময় আছে, পরে ভাবা যাবে। আর বিয়ের ব্যাপারে ও সিদ্ধান্ত নিবে, ছোট চাচি সিদ্ধান্ত নিবে। তাছাড়া ওরও তো পছন্দ থাকতে পারে। এক চড়ে সব দাঁত ফেলে দিব তোর ফাজিল। তুই বিয়ে করবি পুষ্পকে? রাহাতের গলায় ভাত আটকে গিয়ে কাশতে শুরু করলো। কাশতে কাশতে একসময় প্লেটেই বমি করে দিল সে। মাথাটা চক্কর দিচ্ছে রাহাতের। চক্করের মাঝে সে দেখতে পেল সে আর পুষ্প দুজনে বিয়ের সাজে। দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল সে। চেয়ারে হেলান দিয়ে বিড়বিড় করে রাহাত বলল, মরে যা রাহাত, মরে যা, এই জীবন রেখে লাভ নেই তোর। দেবদাস হওয়ার চেয়ে ভালো মরে যা, মরে যা। সৌরভ মিডিয়ায় ভিডিওটা আপলোড করার আগে জাস্ট একবার সেটা চেক করার কথা ছিল। অথচ সে অন্তত 1000বার ভিডিওটা দেখেছে। ভূমি অফিসার নাসির হোসেন অবৈধ টাকায় ঢাকা শহরে তিনি নির্মাণ করেছেন গুটি কয়েক বহুতল ভবন। এই ভিডিওতে স্পষ্ট ওই মেয়েটাকে দেখা যাচ্ছে। গতকালই বাঘিনী মেয়েটাকে সকালে দেখেছে একটা লোককে মারতে। বিকালে আবার ভিডিওতে মেয়েটা নাসির সাহেবের বিল্ডিং থেকে বের হচ্ছে। এই বিল্ডিং এ তো রাত্রিরাও থাকে।
ইয়েস, মনে পড়েছে। সৌরভ মেয়েটাকে রাত্রির সাথে একটা ছবিতে দেখেছে। রাত্রি একবার ওই ছবিটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। রাত্রির কোনো এক জন্মদিনে তোলা ছবি। ছবিটা সৌরভের ফোনে এখনো আছে। সৌরভ পুরো গ্যালারি ঘেটে ফেলেছে। ছবিটা নেই তো, কোথাও নেই ছবিটা, তাহলে গেল কই? বাই এনি চান্স রাত্রির আত্মীয় হয় মেয়েটা? ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু নাসির হোসেনের মতো লোক রাত্রির আত্মীয় নয় তো। শিট। সৌরভ কল করল রাত্রিকে। রাত্রি ফোন ধরেই ব্যস্ত সুরে বলল, হ্যালো ওগো রিপোর্টার, শুনছো? আমি পড়ছি গো, এখন কথা বলতে পারবো না, পরশু আমার পরীক্ষা। হ্যালো হ্যালো রাত্রি, শোনো, জাস্ট 2 মিনিট। ওকে, জাস্ট 2 মিনিটস, 2 মিনিট পর আমি রেখে দিব। ইওর টাইম স্টার্ট নাও। রাত্রি, তোমার বার্থডেতে একটা ছবি পাঠিয়েছিলে আমাকে, মনে আছে? একটা মেয়ের সাথে। কোন মেয়ের সাথে? কত ছবিই তো দিয়েছি। আরে ফর্সা, হালকা পাতলা করে একটা মেয়ে, লম্বাটে গড়ন, নাকের ডগায় গাঢ় একটা তিল। রাত্রি খানিকক্ষণ ভেবে বলল, ব্যাপার কি বলো তো রিপোর্টার? কাহিনীটা কি? তুমি ওর নাকের তিলটাও পর্যবেক্ষণ করেছ? শিট রাত্রি, আগে বলো মেয়েটাকে। পুষ্প, আমার মামাতো বোন। আচ্ছা, তোমার বাবার নাম কি রাত্রি? মানে কি? আমাদের এত বছরের রিলেশনশিপে তুমি আমার বাবার নামটাও জানো না? আশ্চর্য। বলো না। নাসির হোসেন। রাত্রি, তোমার 2 মিনিট শেষ। রাখছি। সৌরভ কল কেটে দিল। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে 2 হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। সে এটাও হওয়ার ছিল, রাত্রির বাবা একজন 2 নাম্বার লোক। এখন কি করবে সে? রিপোর্টটা কি পাবলিশ করবে? রিপোর্ট পাবলিশ করলে রাত্রিকে যে সারা জীবনের জন্য হারাবে তা নিশ্চিত। আর যদি পাবলিশ না করে তাহলে তো সেও রাত্রির বাবার কাতারের লোক হবে। নিজের কাজের সাথে দেশের সাথে অন্যায় হবে। কি করবে সে? রাত্রি পুরো অবাক, কি হচ্ছে এসবের? সৌরভ আবার তাদের নিয়ে রিপোর্ট লেখা শুরু করেছে নাকি? রাত্রির ভাবনার মধ্যেই আবার সৌরভ ফোন করল। রাত্রি, তুমি আর্জেন্ট আমার সাথে দেখা করো। আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, প্লিজ। এসবের মানে কি? প্লিজ রাত্রি, জাস্ট 15 মিনিটের জন্য। পারবো না। ফোনে বলো। সব কথা ফোনে বলা যায় না রাত্রি, সামনাসামনি বলতে হয়। ফোনে বলার মতো ব্যাপারও না ওগুলো। দার্শনিকগিরি ছাড়ো তো। মেজাজ খারাপ হচ্ছে। কি ঢং শুরু করেছো তুমি, বলবে? সবই বুঝতে পারবে, জাস্ট একবার আসো। ফর গড শেক রাত্রি, প্লিজ তুমি আধঘন্টার মধ্যে আমার সাথে মিট করো। প্লিজ, ইটস রিয়েলি আর্জেন্ট রাত্রি। না হলে তোমার পরীক্ষার মাঝে আমি দেখা করার জন্য এত প্রেশার করতাম না। ট্রাস্ট মি। রাত্রি মনে মনে সৌরভকে একটা গালি দিল, কিন্তু মুখে বলল, আসছি। একদিন সন্ধ্যায় নাসির হোসেন ম্যাগাজিন পড়ছিলেন। রাত্রিকে দেখে তিনি বললেন, খবর কি তোমার মামুনি? পরীক্ষা দিয়ে সারাদিন নাকি বাসায় ফেরোনি তুমি? রাত্রি বাবার বিছানায় বসতে বসতে বলল, জরুরি কাজ ছিল বাবা। এক্সাম তো শেষ তোমার। ছুটিতে কোথাও যেতে চাও তুমি? কোথাও যাব না বাবা, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট কিছু বলতে এসেছি। ইয়েস মাই চাইল্ড, বলো কি বলতে চাও? রাত্রি বিছানায় বসে পা দুলাতে দুলাতে আহ্লাদি সুরে বলল, বাবা, আমি কি আমার পছন্দে বিয়ে করতে পারবো? নাসির হোসেন বললেন, কেন নয় মামুনি? আফটার অল তুমি আমার ওয়ান এন্ড অনলি চাইল্ড। অবশ্যই তুমি সবকিছু তোমার পছন্দমতো পাবে। রাত্রি এই সুযোগটাই কাজে লাগালো। বাবা, আমি যদি 20,000 টাকা স্যালারি পাওয়া কোনো নিউজ রিপোর্টার, জার্নালিস্টকে বিয়ে করি, তুমি কি রাগ করবে? নাসির হোসেন পুরো হতভম্ব হয়ে গেলেন। তার মতো কোটিপতির মেয়ে কিনা বিয়ে করবে এক ভিখিরিকে? মেয়েটার কি কোনো কমন সেন্স নেই? নাসির হোসেন যথাসম্ভব স্বাভাবিকভাবে বললেন, মামুনি আর ইউ কিডিং? তোমার মান্থলি খরচ জানো তুমি? আর তোমার ইউনিভার্সিটির ফি? ওটাই তো সমস্যা বাবা, খরচ কমাতে হবে। সেজন্যই আমি ভেবেছি খুব সাধারণ একটা ফ্যামিলিতে বিয়ে করব। সাধারণ জীবন লিড করব। তাই বলে একটা থার্ড ক্লাস ছেলেকে? বাবা, জানো তো তুমি যাকে থার্ড ক্লাস বলছো তার কাছে এমন এক রিপোর্ট আছে যেটা পাবলিশ হলেই তুমি সারা জীবন চেষ্টা করেও জেল থেকে ছাড়া পাবে কিনা সন্দেহ আছে। তাহলেই বুঝো সে কোন ক্লাসের। নাসির হোসেনের রাগে মেয়ের গালে ঠাস করে চড় বসিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তার এই ইচ্ছে দমিয়ে রাখতে হলো। একমাত্র মেয়ের গায়ে তিনি কখনো হাত তুলেননি। নাসির হোসেন দ্রুত রাগ সামলে নিয়ে বললেন, মানে কি বুঝাতে চাইছো তুমি? এই যে তুমি 5,00,000 টাকা স্যালারির জব করে এতগুলো বিল্ডিং করেছো, গাড়ি কিনেছো, তাও যেমন তেমন বাড়ি না, পুরো হাই স্ট্যান্ডার্ড কোটি কোটি টাকার বাড়ি, এত টাকা তো আর স্যালারি থেকে আসেনি, তাই না বাবা? রাত্রি দ্রুত বাবার রুম ত্যাগ করল। নাসির হোসেন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন দরজার দিকে। তার মেয়ে তাকে হুমকি দিচ্ছে। এত বড় স্পর্ধা! তিনি কল করলেন তার ম্যানেজার মোখলেসকে। এর মধ্যেই রাত্রি ফিরে এলো। দরজায় দাঁড়িয়েই বলল, বাবা, গেইম ইজ ওভার, নিউজ পাবলিশ হয়ে গিয়েছে। টিভিতে দেখাচ্ছে। আই প্রমিজ, তুমি যদি রিপোর্টারের কোনো ক্ষতি করো তাহলে আমি সুইসাইড করে নোট লিখে যাব। তুমি কি তোমার মেয়েকে হারাতে চাও? তখন অবশ্য আরও বড় ঝামেলা হবে। একুলো যাবে ওকুলো যাবে।
তার চেয়ে এক কুল যখন গিয়েছে যেতে দাও না। নাসির হোসেন অসহায় দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। এই মেয়েই কি তিনি জন্ম দিয়েছেন? একটা কোথাকার কোন ভিখিরি ছেলে নিশ্চয়ই টাকার লোভে মেয়েটাকে পটিয়েছে, উনার পিছনে লেগেছে। কত টাকা চায় বাচ্চাটা? কত টাকা? টাকা একদম জায়গামতো ঢুকিয়ে দিবেন তিনি। তার সাথে ফাজলামো? এত বড় সাহস 2 দিনের ছোকরার। মোখলেস হ্যালো হ্যালো করছে। নাসির হোসেন কানে ফোন ধরলেন। তার দ্রুত জানা দরকার কি রিপোর্ট পাবলিশ করেছে তার নামে। জাহানারার রাতে ঘুম আসতে চায় না। বয়স হলে হয়তো এরকমই হয়। গভীর রাতে তিনি প্রতিদিন পুষ্পর রুমে যান। পুষ্পর গায়ে কাঁথাটা টেনে দেন। লাইট অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দেন। পুষ্প একদম গোছালো একটা মেয়ে। কত সুন্দর পরিপাটি হয়ে থাকে। জাহানারা প্রতিদিনই পরীর মতো মেয়ের কপালে গভীর চুমু দেন। বাবাহীন মেয়ের মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই জাহানারার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তিনি পুষ্পর গালে এসে পড়া বেহা চুলগুলোকে সরিয়ে দিয়ে কানের পিছনে গুজে দেন। মেয়েটা কি তার মায়ের এই মমতার কথা জানে? কখনো কি বুঝে যে জাহানারা পুষ্পকে কতটা ভালোবাসেন? জাহানারা প্রতিদিনই মনে মনে শপথ করেন এই মানব পরীটার সাথে তিনি আর কখনো দুর্ব্যবহার করবেন না। কিন্তু প্রতিদিনই তিনি শপথ ভঙ্গ করেন। অকথ্য কথা শুনিয়ে দেন মেয়েটাকে। প্রায় প্রতিদিনই ইউনিভার্সিটি পড়ুয়া এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলেন। এই পৃথিবীতে কেউই কথা রাখে না, রাখেনি উনার স্বামী মিনহাজুর রহমানও। স্ত্রীকন্যা ছেড়ে এক ফিল্মের নায়িকার সাথে পালিয়েছে লোকটা। কত বড় জানোয়ার ছি! জাহানারা পুষ্পর কাছ থেকে উঠতেই পুষ্প চোখ বন্ধ রেখেই বলল, রাত বিরেতে আমার রুমে আসবে না মা। আমার ভালো লাগে না। জাহানারা অবাক হয়ে গেলেন। পুষ্প তাহলে টের পায় উনার রুমে আসার ব্যাপারটা। জাহানারা বললেন, রুম অগোছালো করে রাখিস তাই আসি। আমি মোটেও অগোছালো করে রাখি না। একদম বেশি কথা বলবি না। জাহানারা পুষ্পর রুম থেকে বের হতে গিয়েও ফিরে এসে বললেন, তোর চাচি তোকে তার ছেলের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে। খবরদার তুই রাজি হবি না। জ্যান্ত পুড়িয়ে ফেলবো তোকে যদি রাজি হোস। কথাটা বলেই জাহানারা চলে গেলেন। পুষ্প কাঁদছে। সে প্রতিদিনই কাঁদে তার মা যাওয়ার পর। সেই কান্না কেউ দেখতে পায় না। সবাই শুধু জানে পুষ্প হাসতেও জানে না, কাঁদতেও জানে না। পুষ্প কঠিন স্বভাবের একটা মেয়ে। সে ভীষণ খারাপ পরিস্থিতিতেও খুবই সহজে তা সামাল দিতে পারে। অথচ প্রতিরাতেই পুষ্পর বালিশ সাক্ষী হয় ওর নিঃশব্দে কান্নার। আচ্ছা, কখনো কি কেউ পুরোপুরি বুঝতে পারবে পুষ্পকে? কেউ কি উপলব্ধি করতে পারবে ওর চাপা আর্তনাদ হাহাকারগুলোকে? পুষ্পর সংগঠনের থিওরিক্যাল পার্ট শেষ। প্র্যাকটিক্যাল পার্টও মোটামুটি শেষের দিকে। কিছুদিন পর থেকে অর্ডার নেয়ার কাজ শুরু হবে। অবশ্য নকশিকাথাগুলো ডেলিভারি দেয়া শুরু করে দিয়েছে। এত তাড়াতাড়ি ট্রেনিংটা শেষ হয়ে যাবে সে ভাবেইনি। ভালোই হয়েছে। অন্যগুলোরও অর্ডারের জন্য কাজ শুরু করে দিবে শীঘ্রই। প্রশিক্ষণার্থীরাও খুব চালু। পুষ্প ব্লকের জন্য রং মাখানো ডাইটা জাস্ট কাপড়ে বসিয়েছে, তখনই সোহেলি খাতুনের নাম্বার থেকে কল আসলো। পুষ্প ভ্রুকুচকে তাকালো ফোনটার দিকে। দুপুর 3:30 বাজে। চাচি ফোন দিচ্ছেন হঠাৎ মেয়েদের কাছে ডাইটা দিয়ে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করল পুষ্প। হ্যালো পুষ্প। পুষ্প রে মা, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমার সংসারটা শেষ রে পুষ্প। কি হয়েছে চাচি? পুষ্পরে, আমি 2টা অমানুষ পেটে ধরেছিলাম। ছোট অমানুষটা ফিল্মের কোন নায়িকাকে বিয়ে করে তোর ফুফুর বাসায় গিয়ে উঠেছে। কত বড় হারামজাদা দেখছিস যে মা বাপ জন্ম দিল তাদের না জানিয়ে বিয়ে করে বসে আছে। একদিন তো বিয়ে করতই চাচি। বাদ দাও, যা হওয়ার হয়েছে। সোহেলি খাতুন ধমকে বললেন। যা হওয়ার হয়েছে মানে আমার ছেলে আমাকে না বলে বিয়ে করে বসে আছে। আশ্চর্য তো। পুষ্প ফোন রেখে আবার গিয়ে ওর কাজে মন দিল। আজকে সে খুব ভালো করে কাজটা কমপ্লিট করবে। পুষ্প খুশবু ফুফুর বাসায় গেল সন্ধ্যায়। ফুফুর প্রেশার বেড়ে গিয়েছে। তানিয়া সানিয়া নামের কাজের মেয়ে দুটি অনবরত ফুফুর মাথায় পানি ঢালতেই আছে। রাত্রি মায়ের পাশে বসে বসে ঘুমুচ্ছে। পুষ্প ফিসফিস করে তানিয়াকে জিজ্ঞেস করল, রাহাত ভাইয়া কোথায়? তানিয়া ইশারায় পুষ্পকে দেখিয়ে দিল। আরও বলল, খালুজানের নামে মামলা হইব আফা। নিউজে কইতা সে খালুজান নাকি দুর্নীতি করসে। সকাল থাইকা খালুজানের ফোন বন্ধ। কোনো খোঁজ নাই আফা। পুষ্প রাহাত ভাইয়া যে রুমে আছেন ওইদিকে গেল। রাহাত ভাইয়া আর নায়িকা ভাবি ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন। আচ্ছা, পুষ্প রাহাত ভাইয়ার বউকে কি ডাকবে? ছোট ভাবি? নাকি নায়িকা ভাবি? দরজার সামনে গিয়ে পুষ্প ভাবল নক করবে নাকি করবে না। ভাবতে ভাবতেই নক করে ফেলল। রাহাত প্রায় সাথে সাথেই দরজা খুলে পুষ্পকে দেখেই আবার দরজা বন্ধ করে দিল। ভিতর থেকে নিচু গলায় রাহায় বলল, পুষ্প, তোর সাথে মা এসেছে? পুষ্প বলল, না। রাহাত দরজা খুলে লাজুক ভঙ্গিতে হেসে বলল, ভিতরে আয়। পুষ্প রুমের ভিতরে গিয়ে দেখল খুব সুন্দরী একটি মেয়ে পায়ে নেইল পলিশ দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি। পুষ্পকে দেখে মেয়েটি ইশারায় রাহাতকে জিজ্ঞেস করল,
রাহাত বলল, ও ভাইয়ার আপন বোন আর আমার সৎ বোন পুষ্প। তোমার কাছের ননদ। আর রাত্রি সে তোমার দূরের ননদ। বেশি দূরের না, তবে একটু দূরের। মেয়েটা হেসে ফেলল। পুষ্প তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাহাতের দিকে। আপন বোন সৎ বোন মানেটা আবার কি? মেয়েটা এক হাত উঁচু করে হাই দেখিয়ে বলল, হেই ননদিনী, ইটস নিহারিকা। পুষ্প হাই দিল। রাহাত বলল, পুষ্প তুই ভালোবাসা আজকাল মুভিটা দেখেছিস? ও ওই সিনেমার মেইন হিরোইন ছিল, একদম সুপারহিট একটা মুভি। আমি এগুলো দেখি না ভাইয়া। ও হাই ফরগট। তুই তো একটা রসকসীন মানুষ। সারাক্ষণ মুখটা ভোতা করে রাখিস। যাই হোক, নিহারিকার সাথে গল্প টল্প কর। বেচারি একা একা বোর হচ্ছে। তুই এইভাবে দাঁড়িয়ে থাকিস না তো, বিরক্ত লাগে। একা কোথায়? তুমিও তো আছো ভাইয়া, তুমি গল্প করছো না কেন? রাহাত কিছু না বলে ব্যস্ত ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। পুষ্প বিছানায় বসতে বসতে বলল, এভাবে চুপি চুপি বিয়ে করলেন যে, আপনার ইমেজে কি এর কোনো প্রভাব পড়বে না? আই মিন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, সেলিব্রিটি মানুষ, মিডিয়া খবর পেলে নিশ্চয়ই নিউজ হয়ে যাবে, ব্যাপারটা বিভিন্ন গল্প বানিয়ে দিবে। নিহারিকা একটু হাসল। তারপর বলল, আমরা প্রিপ্ল্যান ছাড়া কিছুই করি না। মিডিয়া উৎ পেতে থাকে গোল দেয়ার, অথচ তাদের এই উৎপাতার মাঝেই আমরা গোল দিয়ে বসি। মিডিয়া জানে আমি এখন আমেরিকায়। ওহ, বাই দা ওয়ে পুষ্প, তোমার নাকের ডগার তিলটা কি অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল? পুষ্প ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, অরিজিনাল। আই সি। তিলটা দারুণ। এই যে আমার ডান গালের নিচের দিকে থুতনির কাছাকাছি যে তিলটা আছে না, ওটা খুব নাইস না? কিন্তু এটা আর্টিফিশিয়াল। জাস্ট কিউটনেস এর জন্য অলওয়েজ দিই। ওহ। পুষ্প কিছুটা অবাক হলো, সুপারহিট হিরোইন কি অবলীলায় কথা বলছে? পুষ্পর ধারণা ছিল সেলিব্রিটি মানেই পাবলিক দেখলে নাক সিটকাবে, বিরক্ত হবে, বলবে হেই ইউ গেট লস্ট, স্টে ওয়ে, আই অ্যাম বিজি। অথচ নিহারিকা হিরোইন ওর ধারণাই বদলে দিল। এই সময় রাহাত রুমে ঢুকতে ঢুকতে বলল, বুঝলি পুষ্প, এই সুযোগে তুইও বিয়ে করে ফেল। এখনই মুখ্যম সুযোগ। পরে দেখবি পালাবার পথ খুঁজে পাচ্ছিস না। তখন নাকের ইয়ে আর চোখের ইয়ে বিক্রিয়া করে বিস্ফোরিত হবে। পুষ্প একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে বেরিয়ে এলো। নিহারিকা ভাবির কণ্ঠ শোনা গেল, সিগারেট খেয়ে সেন্টার ফ্রুট চিবোতে পারো না? পুরো ঘরে সিগারেটের গন্ধে ভুই ভুই করছে। ছি। পুষ্পকে দেখে সোহেলি খাতুন বললেন, তুই কত নিষ্ঠুর রে পুষ্প, তোকে ফোন দিয়েছি সেই দুপুরে, আর এখন হচ্ছে গিয়ে রাত, তুই আমার এই অসময়েও আমার পাশে থাকলি নাকি? নিষ্ঠুর তুই। পুষ্প জুতো খুলে সেটা শু কেবিনেটে রাখতে রাখতে বলল, কাজ ছিল চাচি। আমাদের থেকেও তোর কাজ বড়? পুষ্প প্রসঙ্গ পাল্টিয়ে বলল, ফুফুর বাসায় গিয়েছিলাম। ফুফুর প্রেশার বেড়ে গিয়ে বেহাল অবস্থা। ফুফারও কোনো খবর নেই। জানি জানি দুর্নীতি করবে আর ফল পাবে না। আর ওই হারামজাদা আর হারামজাদি দুইটা কয়দিন তোর ফুফুর বাসায় থাকবে, দেখব খেলা তো অটোমেটিক শুরু হয়েছে। আসুক না একবার, লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে, যদি বান্দর দুটোকে বিদেয় না করেছি তো আমার নাম সোহেলি না। চাচা কোথায়? চাচি রেগে আছে নিশ্চয়ই। দরজা বন্ধ করে রেখেছে। ছোট ছেলেকে ত্যায্য করবে বলছে। শয়তানটা তো বড়টার আগেই বিয়ে করে বসেছে। এবার বড়টাকে ছাই লাগিয়ে ধরতে হবে, বুঝলি? বুঝিয়ে সুঝিয়ে তোর চাচাকে ঠান্ডা করে রেখেছি। রাজীব আসুক, তারপর ব্যবস্থা হবে। শোন, তোর চাচা বলেছিল তুই ফিরলে একবার তার ঘরে যেতে। তোর সাথে কথা বলবে। পুষ্পর চাচা ব্যারিস্টার মশিউর রহমান বললেন, তোর বাবার অনুপস্থিতিতে তোর অভিভাবককে, সেটা নিশ্চয়ই জানিস পুষ্প। হ্যাঁ চাচা। তুই এটা বিশ্বাস করিস তো তোর সেই অভিভাবকেরা তোকে কতটা স্নেহ করে, তোর কতটা ভালো চায়? পুষ্প মাথা নাড়ালো। মশিউর রহমান বললেন, তুই পড়াশোনার পাশাপাশি কাজটাজ করছিস, নিজে নিজে স্টাবলিশড হওয়ার চেষ্টা করছিস, সেটা আমার ভালো লাগছে। আশা করি একদিন তুই তোর এই পথে অনেক এগিয়ে যাবি। সারা দেশের মানুষ তোর এই পদক্ষেপটাকে সম্মান জানাবে। কিন্তু রাজীব, ও কিন্তু তোর জন্য কম নয়। ব্যাংকে জব করছে, কিন্তু সে বিসিএসের জন্যও পড়ছে। আমার রাজীবের প্রতি বিশ্বাস আছে যে সে পারবে তার লক্ষ্যে পৌঁছাতে। রাহাতের মতো মূর্খতা সে করবে না। কিন্তু কথা হচ্ছে, রাহাত পালিয়ে বিয়ে করেছে, সেটা আগে আমার কাছে খারাপ লাগলেও এখন মনে হচ্ছে রাজীবেরও এখনই বিয়েটা করে ফেলা উচিত। ইভেন আজকেই। আর বিয়েটা হবে তোর সাথে, তোর কিছু বলার নেই আশা করছি। পুষ্প অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। চোখ বড় বড় করে বলল, মানে কি চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কোনো বাচ্চাও না, আর না বুঝার মতো আমি কিছুই বলিনি পুষ্প। রাজীবের সাথেও আমার কথা হয়েছে। তোর মাও রাজি আছে। আমি তোর কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। নাও গেট লস্ট। পুষ্প মনে মনে বলল, ঘোড়ার ডিমের কথা হয়েছে। সে কেন রাজি হবে? নির্ঘাত রাজীব ভাইয়াকে চিপায় ফেলে দিয়েছ। সেদিন রাত 11টায় একদম ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল রাজীব পুষ্পর। একদম সাধারণভাবে। তবে মশিউর রহমান বলেছেন রিসিপশন পরে হবে। রাজীবের বিরক্তির শেষ নেই।
শেষমেশ কিনা পুষ্প একরোখা বদমেজাজি রাগী একটা মেয়ে, এর মাঝে ওদের চোখাচোখি হলো তখন পুষ্প কপাল কুঁচকে ভ্যাংচি কেটে মুখ ফিরিয়ে নিয়েছে। এই মেয়ের সাথে সারাটা জীবন কিভাবে কাটাবে চিন্তায় পড়ে গেল রাজীব। বিয়ের হয়ে যাওয়ার পরপরই জাহানারা নিজের রুমের দরজা বন্ধ করে চুপ মেরে বসে আছেন। তার ধারণা পুষ্পর বাবার মতো রাজীবও অন্য মেয়ে নিয়ে পালাবে। পুষ্পকে সারা জীবন উনার মতো একাকিত্ব নিয়ে বাঁচতে হবে। রাহাতও তো নায়িকা নিয়ে পালিয়েছে। এই পরিবারের ছেলেগুলো সবকটাই বদমাশ। উনার মাঝে মধ্যে মনে হয় মিনহাজুর রহমানকে উনার খোঁজা উচিত, দেখা করে জনসমাগম কোনো জায়গায় জুতোটা খুলে 2-4টা বাড়ি দিয়ে আসবেন। বউ সন্তান রেখে অন্য মেয়ের হাত ধরে পালানোর শাস্তি স্বরূপ। সোহেলি খাতুন বেজায় খুশি। পুষ্পর মতো সাহসী আর ত্যাগী মেয়েই তার দরকার। যদিও পুষ্প খুবই চুপচাপ স্বভাবের মেয়ে, একটু আধটু চঞ্চল হলেও মন্দ হতো না। পুষ্পকে তিনি সংসারের বিভিন্ন ট্রিক্স শিখিয়ে দিলেন। তার ছোট ছেলে নিয়ে উনার কোনো মাথা ব্যথাই নেই। রাজীব বিয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরই রুমে গিয়ে রাজ্যের ঘুম দিয়েছে। কাল তার অফিস আছে, ঘুম না হলে সে হিসাব লেনদেন ঠিকঠাক করতে পারবে না। পুষ্প রাজীবকে দেখে মনে মনে ভাবল, পৃথিবীতে কোনো মেয়ে আছে যার বর বাসর রাতে ঢুকেই মরার মতো ঘুমায়? কি জানি, হয়তো আছে। অবশ্য তাতে পুষ্পর জন্য ভালোই হয়েছে, সে খানিকক্ষণ একা থাকতে পারবে। সকালে পুষ্প ইউনিভার্সিটি যাওয়ার সময় বাদ সাধল ওদের বাসার বুয়া শারমিন। সে একবার ডাইনিং এ যাচ্ছে, আরেকবার পুষ্পর রুমে। পুষ্প বিরক্ত হয়ে বলল, শারমিন আপা, তুমি আমার পিছনে কেন পড়েছ বলবে? শারমিন শাড়ির আঁচলে চোখের পানি মুছে বলল, ও আফা গো, বিয়ার পরদিন নতুন বউ এর বাসা থাইক্কা বাইরইতে নাই গো। বদ নজর লাগে গো আফা, জিন পরীর নজর লাগে। পুষ্প ভ্রু কুচকে বলল, এইসব কুসংস্কার কি তুমি নিজে বানিয়েছ? না গো আফা, এইডা হাছা কথা। ডাকের কথা, ডাকের কথা মিছা হয় না। আমি বানাই নাই আফা, বিশ্বাস করেন। পুষ্প চুপ। শারমিন এবার জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, মাইনষের মন পাথর হইয়া যাইতেছে গো আফা। মানুষ আর মানুষ নাই, যন্ত্র হইয়া যাইতেছে। বিয়ার কইন্না এখন আর কান্দে না, দাঁত বাইর কইরা হাসে আর ফডু তুলে। দুনিয়াটাই পাথর হইয়া গেছে গা গো। বিয়ার জামাই আর শরম পায় না, মাইনষের সামনেও বউরে চুমা দিয়া দেয়। কেমুইন্না বেশরম দেখছেন? আল্লাহ গো, কি দিন আইল। শারমিন আবারও আঁচলে চোখ মুছল। জানেন আফা, বড় ভাইজানরে কইলাম, ভাইজান আপনি আইজকা অফিসে যাইয়েন না, বিয়া করছেন কাইলকা। আইজকা বাসায় থাকেন, আফার লগে গল্প করেন। ভাইজানে কয়, আমার অফিসের কাজগুলো কি তুমি করে দিবা শারমিন আপা? আমি আর কি কমু, ভাইজান ও অফিসে গেল গা, আপনিও ভার্সিটিতে যাইবেন না গা। বিয়ার পরের দিন জামাই অফিসে যায়, বউ ভার্সিটিতে যায়, এইডা পাড়া প্রতিবেশী শুনলে কত কি কইব গো আফা। কইব পোলা মাইয়া দুইজনেরই বিয়ার আগে রিলেশন আছিল। হের লাইক গাই। পুষ্প রক্তচক্ষু দৃষ্টিতে শারমিনের দিকে তাকালো। শারমিন ভয়ে দৌড়ে সোহেলি খাতুনের কাছে গিয়ে বলল, খালা গো, দুইন্নাই থাইক্কা ইমান মিটটা যাইতেছে গো খালা। দুপুরের দিকে সোহেলি খাতুন রান্না করছিলেন, শারমিন কাটাকুটি করছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে শারমিন মেইন ডোর খুলেই, ও খালা গো বলে একটা চিৎকার দিল। সোহেলি খাতুন বিরক্ত হয়ে এগিয়ে আসলেন। কেউ কিছু বলার আগেই রাত্রি বলল, শারমিন আপা, এত আস্তে চিৎকার করলে হয় বলো? মাইক এনে দিই? তারপরে জোরে জোরে বলবে, ভাই সব নিরিবিলি হাউজে ডাকাত এসেছে। তাদের সাথে অস্ত্র স্বরূপ আছে 3টি বড় বড় লাগেজ। তারা 2জন মহিলা। আপনারা যে যেখানে পারেন আমাদের সাহায্য করেন। সোহেলি বললেন। শারমিন চুলায় তরকারিটা দেখতো গিয়ে। তারপর খুশবুর দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন খুশবু? ভেতরে আসো। খুশবু বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, বড় ভাবি, ভয় হচ্ছে ভেতরে যেতে, বুঝলে? ভাইয়ের ঘাড়ে চাপতে হবে স্বপ্নেও ভাবিনি। দুদক থেকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাসা ছাড়ার। ভাড়াটিয়া গুলা ভাড়া না দিয়েই চলে গিয়েছে। যতগুলো বাসা ছিল সবগুলোই শিলগালা করে দিয়েছে। লোভী লোকটা একদম পথে বসিয়ে ছাড়ল। নিজে তো কোথাও গুম মেরে বসে আছে, কোনো খবর নেই, আর আমরা মামিয়ে ঘর ছাড়া। পুরো বাসার জিনিসপত্র পুলিশ ডিবি এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। কপালে যা হওয়ার তাই হয়েছে। কপালের লিখা তো বদলানো যায় না। খুশবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাত্রি বলল, বড় মামি পুষ্প কি বাসায় নেই? সোহেলি খাতুন বললেন, না, ইউনিভার্সিটিতে গিয়েছে। রাত্রি পুষ্পর রুমে চলে গেল। সোহেলি খাতুন বললেন, রাহাত কোথায়? তোমাদের বাসায় না ছিল? খুশবু বললেন, ছেলের খোঁজ নিয়ে করবেটা কি? তাদের তো তোমরা একসেপ্ট করবে না। সব কথাই তো শুনালে তুমি আর বড় ভাই মিলে। কি বলছো তুমি? যে ছেলে বাবা মাকে জিজ্ঞেস না করে বিয়ে করে বসে, তাকে কেন একসেপ্ট করব বলো? সে কি এটা অন্যায় করেনি? আর এখন কোথায় আছে সেটা আমরা জানতে পারবো না? আশ্চর্য, সে আমার নিজের ছেলে। বাদ দাও ওসব। রাজীব পুষ্পকে নাকি বিয়ে দিয়েছ? করবোটা কি কখন আবার ছোট্টার মতো কাজ করে বসবে বলা যায়?
বাবা মায়ের মানসম্মান দিয়ে তো ভাবল না। ভালোই করেছ। পুষ্পর জন্যও ভালো হলো। ওর কোনো ননদ নেই। কথায় আছে না, ননদ কাটা ভীষণ জ্বালা, পুষ্পর এই ঝামেলাটা নেই। সোহেলি খাতুন অবাক হলেন না। কিছু মানুষের স্বভাব সারা জীবনেও বদলায় না। এরা সময় অসময় বুঝে না। বুঝে শুধু সুযোগ মতো অন্যদের খোঁচা মারা। পুষ্প বাসায় আসতে আজকে খুব লেট হয়ে গেল। অন্যদিন ফেরে রাত 8টা কিংবা 9টায়। এটা নিয়ে অবশ্য বাসার কারোরই মাথা ব্যথা নেই। রাজীব ফেরে 10টার মধ্যেই। পুষ্প বাসায় আসতেই দরজা খুলে দিল রাত্রি। দরজা খুলেই বলল, কিরে পুষ্প, তুই এত রাতে আমাদের এখানে যে? এনি প্রবলেম? পুষ্প ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও কি ভুল করে ফুফুর বাসায় চলে এসেছে? আশ্চর্য। পুষ্প এদিক ওদিক তাকিয়ে শিওর হলো এটা ওদেরই বাসা। উফাফ, আমি একটুর জন্য হলেও ভেবে নিয়েছি ভুল করে তোদের বাসায় এসে পড়েছি। রাত্রি হাসল। পুষ্প আলতো করে হাসল। সেটা লক্ষ্য করে রাত্রি বলল, বাব্বা, হার্ড লাইনির মুখে হাসি এটা আমি দেখছি। লাইক সিরিয়াসলি? ওহ মাই গড, আচ্ছা পুষ্প, বিয়ে তো তোর উপর সেই ইফেক্ট ফেলেছে দেখছি। পুষ্প ভ্রু কুঁচকে বলল, মানে? রাত্রি বলল, এই যে হাসছিস, তুই তো হাসতেও জানতিস না। একদিনেই? রিয়েলি ইউ ডিড আ গ্রেট জব মাই লাভলি সিস্টু, অ্যাম প্রাউড অফ ইউ বেবি। আরে কি যে বলিস তুই? এসব কিছুই না। আজকে আমি অনেক খুশি কারণ আমরা অনেক বড় একটা ডিল পেয়েছি। একটা শোরুমে জাস্ট সিম্পল দেখাতে গিয়েছিলাম, ওরা অনেক বড় একটা অ্যামাউন্টের অর্ডার করেছে। আমরা তো কেউ ভাবিনি যে এত তাড়াতাড়ি এত বড় একটা অর্ডার পাবো যেখানে আমাদের হাতে কালেকশন বলতেই নেই। রাত্রি ভ্যাংচিয়ে বলল, বাল। পুষ্প আবারও হাসল। ও সত্যিই আজ খুশি। পুষ্প অভ্যাসবশত নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়েই ওর চক্ষু ছানাবড়া। ঘর পুরো চেঞ্জড। রাত্রি বুঝতে পেরে বলল, তোর জিনিসপত্র রাজীব ভাইয়ার ঘরে শিফট করা হয়েছে। আর সেই সুযোগে তোর ঘরটা আপাতত আমি দখলে নিয়ে নিলাম। তোর কোনো আপত্তি নেই তো? পুষ্প বলল, আরে ধুর, কিসের আপত্তি? পুষ্প রাজীবের ঘরে গেল। পুষ্পকে দেখে রাজীব বলল, তুই কি প্রতিদিনই রাত করে ফিরিস পুষ্প? পুষ্প ওয়ার্ডরোব থেকে কাপড় বের করতে করতে বলল, না তো, আজকেই একটু লেট হয়েছে। কেন লেট হয়েছে? কাজ ছিল। কি কাজ? পুষ্প বিরক্ত হয়ে রাজীবের দিকে তাকালো। কিন্তু রাজীব আরও তীক্ষ্ণ দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে আছে। তার চোখে খুব রাগ। পুষ্প দৃষ্টি সরিয়ে বলল, সংগঠনের একটা অর্ডারের কাজ ছিল। সেটা দিনে করা যায় না? পুষ্প এবার রেগে গিয়ে বলল, আশ্চর্য তো, ভাইয়া তুমি এত জেরা শুরু করেছ কেন বলবে? রাজীব চিৎকার করে বলল, তুই রাত 11টা বাজিয়ে বাসায় আসবি আর আমি জিজ্ঞেস করলেই সেটা দোষ? পুষ্প কিছু না বলে চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। রাজীব রাগে এসির রিমোট ছুঁড়ে মারল ওয়াশরুমের দরজায়। শাসন না পেয়ে পেয়ে পুষ্প এতটা বেয়াদব হয়ে গিয়েছে সেটা ওর ধারণাই ছিল না। রাত্রি বারান্দায় বসেছিল। 2 রুম পাশাপাশি হওয়ায় ওদের পুরো কনভারসেশনটাই রাত্রি মোটামুটি শুনতে পেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাত্রি মনে মনে বলল, পুরুষ জাতি খুবই স্ট্রং। খুব সহজেই তারা পরিস্থিতি মানিয়ে নিতে পারে, আবার তার ব্যবহারও করতে পারে। অথচ আমরা মেয়েরা সহজে সেটা পারি না। বছরের পর বছর চলে যায় আমাদের অ্যাডজাস্ট করে নিতে। মেয়েরা এত উইক কেন? এই ছোট মামা মামিকে ছেড়ে ফিল্মের কোন হিরোইনকে বিয়ে করেছে, এটা কি মামি মেনে নিতে পেরেছে? পারেনি। এখনো তিনি স্বাভাবিকভাবে চলতে পারছেন না। অথচ সেই জায়গায় মামা হলে এতদিনে সব ভুলে টুলে গিয়ে আবার হয় সংসারী হয়ে যেতেন, নয়তো ভালোভাবেই জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতেন। রাজীব মায়ের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ফোনে কাজ করছিল। সোহেলি খাতুন ছেলের চুলে বিলি কাটতে কাটতে বললেন, তোর বাবা বলছিল কাল নাকি পুষ্প 11টা বাজিয়ে ফিরেছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটা কিন্তু আগে এরকম করতো না। 8-9টার মধ্যে ফিরত। এখনও ঝামেলায় আছে ঠিক আছে, তাই বলে এত রাত করবে? বিপদ আপদের হাত পা আছে। দেশের যা পরিস্থিতি, মেয়েদের জন্য বাবা মা চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায়। কখন কি হয়ে যায় বলা যায়? মেয়েটা কি অবুঝ? বাবা, তুই কি পুষ্পকে বলবি যে একটু তাড়াতাড়ি যেন বাসায় ফেরে? রাজীব বলল, তুমিও তো বলতে পারো মা। সে তো তোমার বান্ধবী। দিল কা টুকরা। চুল কেটে দিব সব। শয়তান ছেলে। আমার গিল্টি ফিল হয়। যতই হোক আমি তো ওর শাশুড়ি। মেয়েটা আবার যদি ভেবে বসে যে আমি তাকে সংসারে বাঁধতে চাইছি। যদিও পুষ্প অন্যরকম মেয়ে, তাও বলা তো যায় না। তুই ওর হাজবেন্ড, তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বলবি। রাজীব মনে মনে বলল, লাভ নেই মা, সে আজকেও লেট করেই ফিরবে। ডানা গজিয়েছে তার। ফাজলামি। আচ্ছা বলবো। রাহাতের সাথে তোর কথা হয়? না তো। কালকে একটা বাজে স্বপ্ন দেখেছি জানিস। সারাটা দিন কেটেছে অস্থিরতায়। ছেলেটা যে কোথায় আছে। ফোনটাও অফ করে রেখেছে। মায়ের কথা কি তার একবারও মনে পড়ে না? কেমন ছেলে এ আমার। হয়তো পড়ে মা।
তোমরা তো ওকে একসেপ্ট করবে না, তাই হয়তো ও চায় না কন্ট্যাক্ট করতে। আরে বাবা, সে যে কাজ করছে তাতে একসেপ্ট করার কথা না। রাগ হয়েছিল তাই কত কিছু বলে ফেলেছি। কিন্তু ও তো আমার ছেলে, আমি কতদিন রাগ পুষে রাখবো বল? না জানি ছেলেটা কেমন আছে, ওর চাকরিটাও রাগের মাথায় তোর বাবা নট করিয়ে দিয়েছে। সোহেলি খাতুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল রাজীবের কপালে। রাজীব মাকে জড়িয়ে ধরে বলল, রাহাত খুব ভালো আছে মা। সোহেলি খাতুনের হাসি পেল। দুইটা ছেলে দুই রকম হয়েছে। বড়টা ওনার মতো আর ছোট্টা বাবার মতো। উনি যেমন মিথ্যে কথা বলতে পারেন না, রাজীবও তেমন। বললেও ঠিকই সময়মতো ধরা পড়ে যাবে। পুষ্প আজও দেরি করে ফিরেছে। পুষ্পকে দেখে রাজীব ঘড়ির দিকে তাকালো। 11:37 বাজে। রাজীব ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। পুষ্প চলে গেল চেঞ্জ করতে। একটা লং শাওয়ার অধিবেশে। তারপর এক ঘুমেই রাত পার। রাত্রি ছাদে হাঁটছিল আর গান গাইছিল। ছিলে আমার স্বপ্নে তুমি আজ কেন বহুদূর। অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর। কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়। এলোমেলো লাগে সবই। অপূর্ণ রয়ে যায় ভালোবাসা। থেকে যায় কিছু কথোপকথন। অপূর্ণ রয়ে যায় ভালোবাসা। থেকে যায় কিছু কথোপকথন। রাজীব চলে যাচ্ছিল। রাত্রি পিছনে না তাকিয়েই ডাকল, ভাইয়া। রাজীব বেশ খানিকটা অবাক হলো। রাত্রির কি মাথার পিছনেও চোখ আছে নাকি? রাজীব এগিয়ে গিয়ে বলল, এত রাতে ছাদে কি করিস? ঘুম আসে না ভাইয়া। চেষ্টা না করলে আসবে কিভাবে? কেমন আছো ভাইয়া? যেমন দেখছিস। রাত্রি হাসল। তারপর বলল, ভালো নেই। আমি ভালো আছি রাত্রি। রাত্রি হেসে ফেলল। তোমাকে আসামির মতো লাগছে ভাইয়া। যেন কিছু একটা স্বীকার করতে চাচ্ছ না, এরেস্ট হওয়ার ভয়। কিন্তু এরেস্ট হওয়া থেকে যদি দারুণ কিছু হয় তাহলে এরেস্ট হওয়াই ভালো। তাই না? থাপ্পড় খেতে চাস? আমি মানুষের মন পড়তে পারি জানো তো। এই যে তুমি ছাদে এসে আবার ফিরে যাচ্ছিলে, সেটাও আমি না দেখেই বুঝে ফেলেছি। আবার এখন তোমার বউয়ের প্রতি তোমার খুব রাগ জমেছে। কারণ রাত করে বাসায় ফিরছে। তুমি তা প্রকাশ করছো না। কিন্তু সেটাও আমি বুঝতে পারছি। আমি সব বুঝতে পারি। রাজীব চুপ। রাত্রি কি সত্যিই মন পড়তে জানে? রাত্রি আবার বলল, তুমি ছাদে এসেছো বউ ভেবে ফুটবলকে লাথি মারতে, তাই না? কিন্তু ফুটবল আমি ফুটো করে দিয়েছি। শয়তানটাকে কিক মারতে গিয়ে আমার পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। রাজীব হেসে ফেলল। রাত্রি বলল, ভাইয়া, ভিতরে ভিতরে কষ্ট পেয়ে লাভ নেই বুঝলে। কি দরকার নিজেকে কষ্ট দেয়ার? পাশের মানুষ থেকে অবহেলা পেলে তুমি যদি সেটা মেনে নিয়ে দূরে সরে আসো তাহলে মানুষটাকেই তুমি হারিয়ে ফেলছো। সম্পর্ক টিকে থাকে নিজ চেষ্টার কারণে। উদাসীন হয়ে চললে কোনো সম্পর্কই ঠিক থাকবে না। এক পক্ষের চেষ্টায় কি সম্পর্ক টিকে থাকে? সম্পর্ক টেকাতে হলে অবশ্যই উভয় পক্ষকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তুমি নিজে কি চেষ্টা করেছো? করছো না। আগে নিজে চেষ্টা করো, অপরপক্ষ থেকে সায় আসে কি না দেখো। এমনও তো হতে পারে অপরপক্ষের মানুষটাও একই কথা ভাবছে, যে তার অপরপক্ষের মানুষটা হয়তো সম্পর্কটা টেকাতে চাচ্ছে না। পারে না বলো? একটা সুন্দর জীবনের জন্যে যদি আত্মসমর্পণ করতে হয় অবশ্যই করা উচিত। রাজীব অন্যদিকে তাকালো। রাত্রির সাথে কথায় সে কখনোই পারবে না। অবশ্য রাত্রি ভুল কিছু বলেনি। নিজের ইগোর কারণে ও পারছে না, নাকি পুষ্পকে ও ভয় পাচ্ছে? কোনটা? পুষ্পকে কেন সে ভয় পাবে? ইজ সি আ ফেরোসিয়াস অ্যানিমেল? রাজীব নিজের মনে প্রশ্ন আওড়ালো। পুষ্প কোনো হিংস্র প্রাণী না, পুষ্প একটা ভয়ঙ্কর মহিলা। রাজীব নিজের মনেই হাসল। হেসে বলল, রাত্রি, ইউ আর মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ইউনিভার্স। এন্ড ইউ আর মোস্ট অনেস্ট হাজবেন্ড এন্ড ইউর ওয়াইফ ইজ পিওর লাইনি। রাজীব হাসল। হেসে নিচে চলে গেল। রাত্রি আবারও গান ধরল। ফাগুনের দিন শেষ হবে একদিন। ঝর্ণার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই। স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। ফাগুনের দিন শেষ হবে একদিন। ঝর্ণার সাথে গান হবে একদিন। হৃদয় জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে জ্বলবে। জোছনায় মিল হব অমনি। সে আলোর পথ ধরে চলবে। সে যাত্রায় কেন হায় ভয় হয়? নিশিদিন। ফাগুনের দিন শেষ হবে একদিন। ঝর্ণার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই। স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। পুষ্প ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মাথা মুছছিল। দরজাটা লক করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পুষ্পর দিকে তাকিয়ে বলল, আজকে কি জন্য লেট? পুষ্প আয়নায় রাজীবের দিকে তাকালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, কাজ ছিল। এই এক্সকিউজ দেখানোটা কবে শেষ হবে? পুষ্প বিরক্ত হলো। কিছু না বলে চুল মুছতে লাগলো। রাজীব এগিয়ে এসে পুষ্পকে নিজের দিকে ঘুরালো। দুই হাত দিয়ে পুষ্পর বাহু আঁকড়ে ধরে বলল, কথা বলছিস না কেন? পুষ্পর হাত ফসকে টাওয়ালটা নিচে পড়ে গেল। নিজের বাহু থেকে রাজীবের দুই হাত চেষ্টা করেও ছাড়াতে পারল না। রাজীব আরও চেপে ধরে রেখেছে।
পুষ্প রাজীবের দিকে তাকালো। একজোড়া নীরব চোখ ওর চোখের দিকেই তাকিয়ে আছে। এই চাহনির অর্থটা কি হতে পারে? ভ্রু দুটি কুঁচকে আছে। কপালের ডানদিকের রগ ফুলে আছে কিছুটা। পুষ্প দৃষ্টি সরিয়ে বলল, এক্সকিউজ দেখাচ্ছি না। আমাদের অর্ডার নিতে হয়, ডেলিভারির কাজটাও করতে হয়। অনেক প্রেশার চলে যায়। বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে হয় তো তাই। আর পুষ্পকে আর কিছু বলতে না দিয়েই রাজীব পুষ্পর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় পুষ্প পুরো হতভম্ব হয়ে গেল। খুব করে চেষ্টা করেও রাজীবকে বিন্দুমাত্রও সরাতে পারল না সে। না পারল নিজেকে ছাড়াতে। তার পুরো শরীর কাঁপছে। রাজীব খেয়াল করল পুষ্পর চোখ ভেজা। মুহূর্তেই পুষ্পকে ছেড়ে বারান্দায় চলে গেল সে। মেজাজ পুরো বিগড়ে গিয়েছে ওর। তার ইচ্ছে করছে জীবিকার তাগিদে নামক সংগঠনটাকে জ্বালিয়ে দিতে। একটা মেয়ে এত আনরোমান্টিক হয় কিভাবে? যত্ত সব। পুষ্প একদিন ক্যাম্পাসে একা একা বসেছিল। সকাল থেকে পুষ্পর সব কেমন যেন লাগছে। কেমন একটা অস্থিরতা। এরকমটা কেন হচ্ছে? সকালের ব্যাপারটায়। সকালে পুষ্প ঘুম থেকে জেগে দেখে ওর একটা হাত দিয়ে রাজীবকে জড়িয়ে ঘুমাচ্ছিল মাঝখানে কোলবালিশ থাকা সত্ত্বেও। কি লজ্জার ব্যাপার। ভাগ্যিস রাজীব সেটা টের পায়নি। আনমনে কথাগুলো ভাবছিল পুষ্প। ও লক্ষ্য করল নৌসিন আর রুমা একটা লোকের সাথে ওর দিকে এগিয়ে আসছে। লোকটা কে হতে পারে? পুষ্প রাইট? পুষ্প তাকিয়ে দেখল লোকটা ওর সামনে দাঁড়িয়ে। আর নৌসিন রুমা ওর পাশে এসে দাঁড়িয়েছে। রুমা কেমন করে যেন লোকটাকে পর্যবেক্ষণ করছে, সাথে পুষ্পকেও। ওর চোখে কেবল সন্দেহ। পুষ্প বলল, জি, আপনার সাথে আমার একটু দরকার ছিল। দরকার বলতে কিছু কথা আপনাকে বলতাম। আপনার কি সময় হবে? হবে, কিন্তু আমাকে কি বলবেন আপনি? আপনি কে? আমি সৌরভ। আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। মনে পড়ছে না? সৌরভ মনে মনে কিছুটা বিরক্ত হলো। মুখে বলল, ম্যাম আপনি কি সময় দিতে পারবেন একটু? বিষয়টা আমার জন্যে খুব জরুরি। প্লিজ। পুষ্প বলল, ওকে। আমরা আশেপাশে কোন কফি শপে গিয়ে বসি? কফি শপে যাব না, এখানে বলুন। সৌরভ হতাশ হয়ে বলল, আসলে একটু পার্সোনাল বিষয়, বুঝতেই পারছেন। পুষ্প বিরক্তের শেষ নেই। এই আপদ আবার কোথা থেকে নাজিল হলো? আর কি পার্সোনাল বিষয় বলবে? পুষ্প বলল, চলুন। রুমার সন্দেহ আরও প্রবল হলো। সে তাকিয়ে আছে পুষ্প আর সৌরভ নামে আগন্তুক লোকটার যাওয়ার দিকে। ব্যাপারটা কি হচ্ছে সেটা তার জানতে হবে। কি খাবেন? অর্ডার কি দিব? এক্সকিউজ মি, আমি আপনার সাথে খেতে আসিনি। সৌরভের খুব হাসি পাচ্ছে। দুই বোন দুই প্রান্তের মানুষ হলেও দুজনের কিছু কিছু দিকে খুব মিলে। সৌরভ স্মিত হেসে বলল, সেটা আমিও জানি। কিন্তু যেহেতু এখানে আমরা এসেছি, কিছু তো খেতেই হবে। রেস্টুরেন্ট তো শুধু শুধু আমাদের বসতে দিবে না, তাই না? পুষ্প ওয়েটারকে ডেকে নিজের জন্য অর্ডার করল। সৌরভের দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে? সৌরভ হাসল। হেসে ওর নিজের জন্যও খাবার অর্ডার করল। পুষ্প বলল, আপনার কথা শুরু করুন। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ম্যাম। আর আমি তোমাকে আপনি করে বলতে পারছি না, তার কারণ তুমি আমার যথেষ্ট ছোট। ওকে? পুষ্প চুপ করে আছে, ওর দৃষ্টি একদম কর্নারের টেবিলটার দিকে। একটা মেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। পরনে বাদামি টপস, ব্ল্যাক জিন্স। এটা যে রুমা সেটা পুষ্প একদম শিওর। এই গেটাপেই একটু আগে আজকে রুমাকে দেখেছে। রুমা এখানে কেন এভাবে বসে আছে? সৌরভ বলতে শুরু করল, রাত্রির সাথে আমার পরিচয় আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু থেকে। রাত্রি তখন সবে ইন্টারে ভর্তি হয়েছে। আমি একদিন কলেজে যাই প্রিন্সিপাল স্যারের কাছে। গিয়ে দেখি কলেজে তখন নবীন বরণ অনুষ্ঠান ছিল। স্যারের সাথে কথা বলে চলে আসছিলাম, তখন আমার নজর গেল বেবি পিঙ্ক কুর্তি আর হোয়াইট উড়োনা প্যান্ট পরা একটা মেয়ের দিকে। সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে অডিটোরিয়ামের দিকে। তার ভ্রু কুঁচকানো, চোখে মুখে বিরক্তির ছাপ। সত্যি বলতে তার এই বিরক্ত চেহারাটাতেই আমি আটকে যাই। সেখান থেকেই আমি ধপাস করে পড়ে গেলাম। এরপরের ঘটনাগুলো তোমাকে বলছি না। জাস্ট বলি, রাত্রির সৌন্দর্যের চেয়ে ওর আচার আচরণ, লাইফস্টাইল, ওর থিঙ্কিং ক্যাপাবিলিটি, এগুলোই আমাকে মুগ্ধ করেছে। সেসব বাদ। রিসেন্ট যেটা হলো, তুমি তো জানো রাত্রির বাবার ঘটনা। আমি নিজেই ওই রিপোর্টটা করি। রাত্রিকে আমি যখন ওর বাবার সব দুর্নীতির কথা বললাম, রাত্রি খুব মনোযোগ দিয়ে শুনল। এবং সাথে সাথেই সে ব্যাপারটা হজম করে ফেলল। অন্য কোনো মেয়ে হলে বয়ফ্রেন্ডের কাছে বাবার সম্পর্কে এমন কিছু শুনে কিছুতেই নিজেকে ঠিক করতে পারত না। আমি খেয়াল করলাম রাত্রি খুব আয়েশ করে পিৎজা খাচ্ছে আর বলছে খুব ইয়াম্মি, তাই না সৌরভ? রাত্রির এমন ব্যবহারে আমি অবাক হইনি। কারণ এই 5 বছরে আমি রাত্রিকে খুব ভালো করে স্টাডি করে ফেলেছি। সৌরভ একটু থামল। আবার বলতে শুরু করল, সেদিনই রাত্রি আমাকে বলল বিয়ে করব আমরা। আমরা বিয়ে করি সেদিনই। আমাদের বিয়ের সাক্ষী ছিল আমার বন্ধুরা। বিয়ের পরও বলল আমরা যেহেতু বিয়ে করেছি আমরা লিভ টুগেদার করতে পারি।
আমাদের বাসরও করতে হবে। আমি খানিকটা বিচলিত হলাম। রাত্রি কোনো অবুঝ মেয়ে না। ও সবকিছু প্ল্যান অনুযায়ী করে। কিন্তু রাত্রির মুখে লিভ টুগেদার বাসর এসব কথা আমি মানতে পারছিলাম না। হ্যাঁ, আমারও ফিজিক্যাল নিড আছে। তার মানে এই না যে আমি এমন একটা পরিস্থিতিতে রাত্রির সাথে লিভ টুগেদার করব। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বাসায় পাঠালাম। সারাদিন সারারাত চলে গেল, ও আমার ফোন রিসিভ করছে না। আমি দুশ্চিন্তায় কাজেও মন দিতে পারছি না। পরের দিন ও সেইম। ওর কোনো খোঁজ নেই। রাতের 9টার দিকে রাত্রি আমার বাসায় হাজির। আমি ব্যাচেলর বাসায় থাকি। বাসায় পড়ে এই নিয়ে বর্ষর ঝামেলা হয়। রাত্রিকে কিছুতেই আমি ফেরাতে পারিনি। ও আমার সাথে থাকবেই। ওই দিন রাতটা আমরা একসাথে ছিলাম, ইভেন আমরা ফিজিক্যালি ইনভলভ হই। সৌরভ আবার থামল। পুষ্পকে সবকিছু ডিটেইলসে বলতে ওর আনইজি ফিল হচ্ছে। কিন্তু একমাত্র পুষ্পি পারে এই বিষয়টা সমাধান করতে। সৌরভ আবারও বলতে লাগল, এতটুকু পর্যন্ত ঠিকই ছিল। আমি নিজেও ভেবে নিয়েছিলাম যে আমাদের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতোই হবে। আমরা একসময় একসাথে থাকব। কিন্তু পরের দিন সকাল বেলা আমি উঠে দেখি রাত্রি পাশে নেই। আমি আমার বাসার অন্য ছেলেদের জিজ্ঞেস করলাম, ওরা বলল জানে না। একজন বলল সকালে দেখেছে মেইন দরজা খোলা ছিল। আমার বুঝতে বাকি নেই রাত্রি চলে গিয়েছে। রুমে এসে ফোন হাতে নিতে গেলেই দেখলাম ফোনের নিচে একটা ভাঁজ করা ছোট কাগজ। সেখানে লিখা, এত অনেস্ট সেজে লাভ কি হলো সৌরভ? থলের বিড়াল ঠিকই বের হয়ে আসলো তো। বাই দা ওয়ে, থ্যাঙ্কস ফর লাস্ট নাইট। আই উইল নেভার ফরগেট দ্যাট। এটা দেখে আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে আমার খারাপ লেগেছে। রাত্রি আমার সম্পর্কে একটা বাজে ধারণা পুষিয়ে রেখেছে। আই ডোন্ট নো হোয়াই। আমি এমন কিছুই করিনি। আর রাত্রির সাথে কেন? কোনো মেয়ের সাথে আমি সামনে বা আড়ালে অসভ্যতাও যেখানে করিনি সেখানে অনেস্ট সাজার কথা আসবে কেন? ওই দিন থেকে রাত্রির ফোন অফ। আমি অনেক যোগাযোগ করতে চেষ্টা করি কিন্তু লাভ হয়নি। ওর এক ক্লাসমেটের সুবাদে জানতে পারি রাত্রিরা তোমাদের বাসায় আছে। তারপরও আমি যোগাযোগ করতে চেষ্টা করেছি। বাট রাত্রি আমাকে এভয়েড করেই গিয়েছে। গতকালকে রাত্রি আমাকে একটা রেজিস্ট্রি করে চিঠি পাঠায় আমার অফিসের ঠিকানায়। আমি চাই তুমি চিঠিটা পড়। প্লিজ পুষ্প। এই বলে সৌরভ পকেট থেকে একটা খাম পুষ্পর দিকে এগিয়ে দিল। পুষ্প যন্ত্রের মতো খামটা নিয়ে সেটা খুলল। প্রিয় স্বামী। আচ্ছা, তুমি আমার স্বামী সৌরভ? ইস, কি লজ্জার কথা। আচ্ছা, আমি এটা কেন বিশ্বাস করতে পারি না বলতে পারো? আমার শুধু মনে হয় আমরা এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের মধ্যে কিছুই হয়নি। সত্যি কি আমাদের মধ্যে কিছু হয়েছে সৌরভ? মনে করো কিছুই হয়নি। তাতে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের বলছি সেটার কারণ কি তুমি বুঝতে পেরেছ? ওগো রিপোর্টার, আমি একটা বিরাট প্ল্যান করেছি জানো। আমি সিঙ্গেল মাদার হব। একদম ছোট মামির মতো। তবে আমি অবশ্যই আমার মেয়েকে নিজের মতো করে গড়ে তুলব। মামির মতো মারধর আর বকাঝকা করব না। মামি তো নিজে সুখে থাকতে পারেনি, তাই মেয়েটাকেও সুখে থাকতে দিবে না। সাইকো মহিলা। আমি উনাকে শিক্ষা দিব কিভাবে নিজের জীবন শেষ করে দিয়েও সন্তানকে আগলে রাখতে হয়। আমি আমার মা আর আমার মেয়ে নিয়ে একটা সুখের সংসার হবে। ভাবছো তো মেয়ে কোথা থেকে আসবে? আমি বলবো না তোমাকে। তোমার সাথে আমার ভীষণ রাগ। তুমি খুব খারাপ। জানো তো, তোমার সুন্দরী তানিয়া হক নামের সেই কলিগকে আমি আচ্ছামতো কথা শুনিয়েছি। সে কেন অন্য মেয়ের হাজবেন্ডের পিছনে পড়ে থাকবে? সে কি তোমার কাছাকাছি আসার ট্রাই করে এখনো? আর শোনো, তুমি যতই ন্যাকামি করো না কেন, তোমাদের ডলারলির খবর আমার খুব জানা। তুমি সাই না দিলে কেন সে তোমার গায়ে এসে হুমড়ি খেয়ে পড়তে চাইবে? তুমি তো জানো না পাখি, আমি তোমার অগোচরে গান সেট করে দিয়েছি। ঠুস করে শুট করব তোমাকে, বুঝেছ? খুব তো বলেছিলে আমি ছাড়া তুমি অন্য মেয়ের দিকে তাকাও না। জানি জানি। এজন্যই তো তানিয়া হককে এলাও করছো। হুহো। আর খবরদার তুমি পিৎজা হাটের ডেলিভারি বয় সেজে মামার বাসায় আসবে না। আই হেইট পিৎজা। আমার লাইফস্টাইল বদলে গিয়েছে সৌরভ। সব বদলে দিয়েছি আমি। ওগো রিপোর্টার, তুমি কি এখন ওই গানটা গাইবে? সেই তুমি কেন এত অচেনা হলে? সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে? ইতি। তোমার সুইট কুইন। পুষ্প চিঠিটা আবার ভাঁজ করে খামে ভরে সৌরভের দিকে এগিয়ে দিল। পুষ্পর ইচ্ছে হচ্ছে রাত্রিকে গুলি করে মেরে ফেলতে। এত বড় দুঃসাহস ওর হয় কিভাবে? আর এই রিপোর্টার ব্যাটাও তো কম যায় না। খুব সুন্দর করে নিজেকে সাধু বানিয়ে দিচ্ছে। হুহো। পুষ্পর চুপ করা দেখে সৌরভ বলল, আমি কি করব বলতে পারো পুষ্প? রাত্রি সন্দেহের বশে এরকম করছে। ও আমার সাথে একবার এটা নিয়ে সামনাসামনি কথা বলতে পারত। ট্রাস্ট মি, তানিয়া আমাকে পছন্দ করে সেটা বুঝতে পেরেই ওকে আমি রাত্রির কথা বলে দিয়েছি। তানিয়াও সরে গিয়েছে। তবু কেন রাত্রি এরকম করছে আমি জানি না। রাত্রির এমন পাগলামি আমি আর নিতে পারছি না। আই রিয়েলি ওয়ান্ট হার। আমি ওকে হারাতে চাই না। পুষ্প বলল। মি। সৌরভ, আমি কাউকে অত সহজে বিশ্বাস করতে পারি না, বুঝলেন?
রাত্রির কাছ থেকেও শোনা লাগবে। তারপর দেখি কি করা যায়। সৌরভ বলল, অবশ্যই। তোমার হেল্পটা আমার দরকার। আমার এখন উঠতে হবে। ভালো থাকবেন। পুষ্প চলে গেল। সৌরভের নিজেকে অনেকটাই হালকা লাগছে। রাত্রিটা ওকে পাগল বানিয়ে ছাড়ছে একদম। রাজীব ভাবছে নিউজটা প্রথমে কাকে জানানো উচিত? বাবাকে নাকি মাকে? নাকি পুষ্পকে? বউ আগে নাকি বাবা মা? রাজীব কল করল বাবাকে। মশিউর রহমান পেপার পড়ছিলেন। কলটা রিসিভ করেই বললেন, হ্যালো। রাজীব বলল, বাবা তুমি কি ফোনটা লাউড স্পিকারে দিয়ে মাকে ডাকবে? কেন? তোমার